আমেরিকা বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করেছিলাম তখন কোনোদিন শেখ হাসিনা খালেদা যে একসাথে বসেননি আন্দোলন করবার জন্য। আচ্ছা বলেন তো, আমেরিকা কীরকম করছে এখন? আমেরিকার 3 জন বড় বড় কর্মকর্তা দেশে আছেন, তাদের উপরে নিউজ হয়েছে। তো আমার দুর্ভাগ্য, আজকে মানব জমিন এটার উপরে একটা লেখা লিখেছে, রিপন আমার পাশে আছে। আমি যদি তোমার কথা বলি কোনো অসুবিধা আছে? না, বলার দরকার নেই। কারো কারোর মধ্যে এরকম কথা শুনছি আমি, এই যারা যারা আসছেন তারা নাকি এই সরকারকে মধ্যবর্তী নির্বাচন করবার জন্য চাপ দিচ্ছেন। সাংবাদিক বন্ধুরা কি মনে করেন? ঠিক এটা জানি না। ওরা 3 জন মিলে, আমাদের এখানে যিনি মার্কিন রাষ্ট্রদূত, তারা মিলে বিএনপির 3 জন নেতার সঙ্গে তো কথা বলেছেন। তার একজন নেতাকে যতবার প্রশ্ন করেছেন উনি বলেছেন কোনো কমেন্ট করব না। মন খারাপ ছিল তার, ভালো লাগেনি তার, তাই তো আমার মনে হয়েছে। তো ভালো যদি না লাগে, মধ্যবর্তী নির্বাচন করব আমরা, তার জোরে চাপ দেবো বললে একটু একটু ভালো লাগবার কথা ছিল তো। জানি না, এই ব্যাপারটা অস্পষ্ট। কিন্তু আমি দেখছি যে ব্লগার, যেই ফেসবুকার সবচেয়ে বেশি করে ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখেন, ভারতীয় পণ্য বর্জন করবার কথা বলছেন, তিনি আবার বলছেন আমেরিকা বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কে বন্ধু আপনার বলেন তো? ওই জন্য বলে সবচাইতে বড় বন্ধু আমার জনগণ, সবচাইতে বড় বন্ধু আমার দেশের মানুষ। সেই মানুষগুলোকে এক করে যদি করতে পারেন, খেয়াল করেন এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করেছিলাম তখন পরিস্থিতি কিশোর আপনাদের মনে আছে? সংসদ অধিবেশন বসত, সংসদের কি হয়, এইদিকে একটা রো থাকে, এদিকে ডাইনে বাঁয়ে দুই দিকে থাকে। তো 2 নেত্রী, সরকারি দলের নেত্রী এবং বিরোধী দলের নেত্রী, মানে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী পাশাপাশি বসে। কিন্তু 2 নেত্রী নিজেদের লোক, যে কোনো কারোর হোক, একজন ওই কোনায় গিয়ে বসেছেন, আরেকজন এই কোনায় বসেছেন। যাদের মনে আছেন তারা আমার কথা সত্য বলে জানবেন। তারপরেও কিন্তু বিএনপি, আওয়ামী লীগ এবং 5 দল, এমনকি জামাতে ইসলাম মিলে আন্দোলন হয়েছে, সেটা যুগপৎ আন্দোলন, তাতে এরশাদের পতন হয়েছে। কোনোদিন শেখ হাসিনা খালেদা যে একসাথে বসেননি আন্দোলন করবার জন্য। আমাদের এত বড় আন্দোলন ছিল না, ঐক্যবদ্ধ আন্দোলন, যুক্ত ফ্রন্টের 21 দফার ভিত্তিতে হক, ভাসানী এবং সোহরাওয়ার্দী 3 জন 3টা এক মঞ্চে দাঁড়ালে কেউ কারো দিকে তাকাতেন না, বক্তৃতা করতেন একজন আরেকজনের বিরুদ্ধে, আর একা বক্তৃতা করলে অন্যদের তো নামই নিতেন না। তারপরেও কিন্তু যুক্ত ফ্রন্টে জিতেছে। আমি বলছি নিশ্চয়ই ঐক্য হলে খুবই ভালো, নিশ্চয়ই এক মঞ্চ হলে খুবই ভালো, আমি তার বিরুদ্ধে নই। কিন্তু যদি সেটা বাস্তবতা না হয় তাহলে আমাদের হাপিত্তেশ করবার কোনো কিছু নয়, কারণ আমাদের কাছে বিকল্প তো আছে। আমরা যুগপৎ আন্দোলন অতীতে করেছি, জিতেছি, আজও যুগপৎ আন্দোলন চলছে। এই যুগপৎ আন্দোলনকে বিস্তৃত করেন, রাজপথে নামেন। রাজপথে যখন হাঁটতে থাকবো না তখন সমস্ত মিলেমিশে একাকার হয়ে যাবে। সেটা যেদিন হবে জানবেন, সেদিন সরকারের পতন অবশ্যম্ভাবী। এখন মানুষ যখন ভাবছে এরা কি 5 বছরই থাকবে, এখন যখন আমার সীমান্তে, মানে আমি ভারত সীমান্তের কথা বলছি না, মিয়ানমার সীমান্তের কথা বলছি, গোলাগুলি চলছে, মানুষ 3-4 জন মারা গেছে। মিয়ানমার সীমান্তের একটা যুদ্ধ লেগে যেতে পারে, কি হয়, হতে পারে। ব্রিগেডিয়ার শাখাত বলছেন হবে, হতে পারে। তৌহিদ হোসেন বলছেন হতে পারে, হুমায়ুন কবির বলছেন এরকম হতে পারে। মানে যেহেতু সেখানকার পরিস্থিতি এরকম যে সেখানকার বিদ্রোহীরা প্রায় জিতে যাচ্ছে, অন্তত একদম সীমান্তের আমাদের ওই পারেই যে রাখাইন স্টেট, সেই স্টেট তারা দখল করে নিতে পারে শিগগির। কালাদান একটা করেছে না, ফ্রি পোর্ট করেছে, একটা জোন করেছে ভারত, কালাদান বন্ধ হয়ে যাবে। অতএব ওই বিদ্রোহীদের সাথে ভারতের কোনো আপোষ হচ্ছে বলে আমার মনে হয় না। এই বিদ্রোহীদের সাথে ভারতের সুসম্পর্ক হবে বলে মনে হচ্ছে না। আমি তো দেখলামই না, আমার দলের বিরোধী দলের যারা যারা আছেন তারা সবাই মিলে কেন অজিত দোভাল আসলেন এবং 18 ঘন্টা ঢাকাতে থাকলেন, কি করলেন, কোনো নিউজ, কোনো পত্রিকাতে নাই কেন? আমরা তার উপরে কথা বলতে পারলাম না কেন? তারপরে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে তার সঙ্গে দেখা করলেন কেন? তার মানে একটা বিরাট কিছু ওখানেও কিন্তু হচ্ছে, এবং সেটারও একটা ইম্প্যাক্ট
একটা প্রতিক্রিয়া আমাদের মধ্যে পড়তে পারে। বাংলাদেশ এখন ভূ রাজনীতির অন্তত এই সাউথ ইস্ট এশিয়াতে একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা তো মানতেই হবে। এবং সেই কথা বিবেচনায় রেখেই আমরা যদি কর্মসূচি তৈরি করতে চাই, আমি বলবো প্রথমত মানুষের মধ্যে, বিশেষ করে নিজের দলের মধ্যে যেন কোনো অনাস্থার তৈরি না হয়। নোমান ভাই আছেন, কিছু মনে করবেন না। এই দলের বেশ কিছু নেতা আমার সাথে দেখা করেন, কথা বলেন। এমনি আমরা তো বন্ধু, পরস্পর আন্দোলন করছি, একসাথে লড়াই করছি, মতামত বিনিময় করবার জন্য আসেন, কথা বলেন। তারা বলেন, ভাই কী হবে বলেন তো, আমরা তো মনে করেছিলাম 7 তারিখের মধ্যে কেস ফাইনাল হয়ে যাবে, হলো না তো, এখন কি হবে? আমার কি জবাব হবে? আমি তো নিশ্চয়ই এটাকে বলি যে এই ফাইনাল যদি ওই 7 তারিখে না হয় তাহলে সেটা 17 তারিখ হবে, যদি জানুয়ারিতে না হয় ফেব্রুয়ারিতে হবে, এই বছর না হলে সামনের বছর হবে। কোনো না কোনো দিন এই সরকারের কাছে কড়াই গন্ডায় পাওনা আদায় করে নেবে, ছাড় দেবো না ওইখানে। এই লড়াই জারি থাকবে, কোনোভাবে এই সরকারের সাথে আপোষ নেই। কারণ এই সরকার যত ক্ষতি করেছে, যত ক্ষতি করছে, তাদের সাথে আপোষ করার কোনো সুযোগ নেই। আর তাদেরকে যারা মদত দেয় দেশে কিংবা বিদেশে, তাদেরও কারোর সাথে বন্ধুত্বের কোনো প্রশ্ন নেই। বিট আমেরিকা, এটা চীন হোক, রাশিয়া হোক, ইন্ডিয়া হোক, করবো কেন? সবাই বলছেন না, আমি প্রশ্নটা বলেই মানে এই ব্যাপারে কথাটা বলি, আবার বক্তৃতা শেষ করে লম্বা করতে চাই না। ঐক্য ছাড়া কোনো কিছু হবে না বলছেন না? ঠিক কথাই, ঠিক কথা। তা আমাদের স্বাধীনতার যুদ্ধ তো কোনো ঐক্য লাগে নাই। আমাদের স্বাধীনতার লড়াই, জাতির মুক্তির লড়াই চাইতে বড় জাতিগত ঐক্য কি প্রয়োজন আছে অন্য কোনো ব্যাপারে? সেই ওই লড়াইয়ের সময় যখন অন্যান্য দলগুলো শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন যে এত বড় একটা বিষয়ে আপনি আন্দোলন করছেন, আপনি সবাইকে ডাকেন, ঐক্য করেন, সব পার্টিকে ডাকেন, শেখ মুজিবুর রহমান কী বলেছিলেন? ডাকতে হবে কেন রে, তোরা তোদের দলের সাইনবোর্ড বাদ দিয়ে আমার দলে যোগ দিয়ে দে। নোমান ভাই আছে, আমি মনে করিনি আমাকে হি উইল বেয়ার মি আউট, এটাই ঘটনা। এবং তারপরের ঘটনা উনি আরও নিশ্চয়ই সাক্ষী দেবেন। মাওলানা ভাসানী ইন্ডিয়া গেছেন না মুক্তিযুদ্ধের মধ্যে, তখন মাওলানা ভাসানী কীরকম অবস্থানে ছিলেন? কাজে ঐক্যের কথা যারা বলেন, আজ আমি যদি বলি, এখানে যারা যারা আছেন তাদের কথা বলবো না, কিন্তু একটা বড় দল তাদের সাথে আমাদের 2-1 বার কথা হয়েছে, তাদেরকে যখন বলেছি আপনারা এক মঞ্চে যাবেন, আর একটা বড় দল, সবচেয়ে বড় দল, তারা বলে যে আমরা সবাই মিলে বড় দল ঐক্য করব, ওনারা বলেছে আমরা এক মঞ্চে যাব না। এই দেশের আর যত যত বামপন্থী অন্যান্য গণতান্ত্রিক দল আছে সবাই, আমি নাম বলছি না, আর একটা দলের সাথে যাবে না? যদি যাই তাহলে আমাকে বলেন, এই ইস্যুর ওপরেই যদি আটকে থাকেন যেটা না হলে মুক্তি হবে না, তাহলে কোনোদিনও মুক্তি হবে না। বরঞ্চ আমরা যেটা বলছি, এমনিতেও আমি মনে করি এই সরকার হাজারটা সংকটে আছে। কতগুলো নিজেদের রাজনৈতিক সংকট তো বলেছি, ওইদিকে মিয়ানমারের সংকট, এইদিকে তিস্তার ব্যারেজের সংকট, ও চায়নাও চাই, ইন্ডিয়া বলে দেওয়া যাবে না, সেটার কি নিষ্পত্তি করবে সেটা জানি না। সেই প্রসঙ্গেও আমি বলি যে এই সরকার খেয়াল করবেন, উগ্র কোনো ধরনের কোনো কিছু ভালো নাই। হঠাৎ করে শেখ হাসিনা বা তার সরকার যদি একটা ভাব নেয়, কেউ কি ভেবেছিলেন যে এই সরকার আমেরিকার কঠিন একটা অবস্থান নিতে পারবেন? আচ্ছা, এমন কি হতে পারে যে হয়তো আমরা ভাবতে পারছি না, কিন্তু লোক দেখাবার জন্যে হোক, মানুষকে ধান্দায় ফেলবার জন্য হোক, প্রতারণা করবার জন্য হোক, চীনের সাথে বেশি খাতির করে কিছু কিছু ভারত বিরোধিতা দেখিয়ে দিল। একটা বড় ধরনের সমস্যা তো তিস্তা নিয়ে আছেই। এটা কাকে দেবে? মাত্র 10,000 কোটি টাকার প্রজেক্ট, আমাদের টাকাতেই বাড়তে পারি, কিন্তু ঝুলে রেখেছি। চীন করবে না কে করবে? কেন, কি দরকার? নিজেরা করেন, নিজেরাও করছে না এই গভর্নমেন্ট। আমি বলি, মাঝে মাঝে কেউ কেউ আমাকে বলে, ভাই প্রধানমন্ত্রী খুব বুদ্ধিমান। আমি বলি, বুদ্ধিমান বলে না তাকে, যে মানুষ ভালো নয় তাকে খল বলেন, চতুর বলেন, বুদ্ধিমান বলা যাবে না। বুদ্ধিমান হলো সে যিনি বুদ্ধি সেই কাজে ব্যবহার করতে পারেন যেটা কল্যাণ করা হয়। আর এই কারণে আমি মনে করি যে এরকম যদি হয় যে কেউ মনে করেন আমরা সরকারকে চিনি না, বুঝি না, তার দুর্বলতা বুঝি না, সেটা মোটেই ঠিক নয়। যখন বিরোধী দলে ছিলেন, মনে করে দেখেন তার সম্পর্কে হাইকোর্ট রায় দিয়েছিল একটা শর্ট হেডেড মানুষ হিসেবে। তো একটা শর্ট হেডেড মানুষ, তার জন্য এত চিন্তা করছি কেন? আমরা আমাদের দুর্বলতা দেখি, কেন আমরা ঘুরে দাঁড়াতে পারছি না? যুগপথ হোক, একসাথে হোক, নিজের মতো করে হোক, বলবো
দিস ফর অ্যান্ড নো ফার্দার, এই আমাদের প্রোগ্রাম। এখন এটাই ভাববার সময় এবং সেই ভিত্তিতে কর্মসূচি নির্ণয় করবার সময়। আমি মনে করি তাহলে জিততে পারব। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।